তখন রাত্রি ১২টা বাজে। সেদিনটা আমার নাইট ডিউটি ছিল। যদিও শহরটা রাত্রে বেলাও সমান জমজমাট। কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে যাওয়ার পর আশেপাশের জায়গাগুলি একদম শুনশান হয়ে যায়। মিউজিয়ামের ভেতরটা তো আরো বিচিত্র। মিউজিয়ামটার ভেতরে প্রায় ১০০টি এক্সিবিশন হল আছে। ৪ তলায় আছে তুতেনখামেনের টোম্বটা। ২য় তলায় আছে ১২টি রুম, যেখানে রাখা আছে ফারাওদের ব্যবহৃত জিনিসপত্র। এর মধ্যে আছে তুতেনখামেনের প্রখ্যাত গোল্ড ডেথ মাস্ক, যেটা দৈর্ঘ্যে ২১ ইঞ্চি এবং ওজনে ২২ পাউন্ড। সোনা ও বহুমূল্য রত্ন দিয়ে বানানো এই মুখোশটির দাম টাকায় মাপা যায় না। এই মুখোশটি কায়রো মিউজিয়ামের সব থেকে দামি আর্টিফ্যাক্ট। যতগুলো হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট কায়রো মিউজিয়ামে আছে, তার মধ্যে সব থেকে দামি বস্তুটি হলো এই মুখোশটি। অন্যান্য তলে আছে ফারাওদের প্রস্তর মূর্তি ও তাদের লিখে যাওয়া বহুমূল্য ঐতিহাসিক পুঁথিগুলি। শুধু ফারাওদের নয়, মিশরীয় দেবদেবী যেমন হোরাস, হিপোপটেমাস, এদের মূর্তিও সংরক্ষিত আছে এই মিউজিয়ামে। এছাড়াও সেই বিখ্যাত ফারাও নামের অভিষেকপত্র, মানে কিভাবে তিনি রাজা হিসেবে উত্থিত হলেন, তার যে পত্রটা প্রকাশ করত, প্রত্যেক মিশরীয় রাজা যখন ফারাও হিসেবে অভিষিক্ত হন, তার সম্মানে একটি পত্র প্রকাশ করা হতো, যেটা একটা স্টোনের মধ্যে হিয়েরোগ্লিফিক লিপি দিয়ে লিখে রাখা হতো। সেরকমই একটি পত্র, যেটা বিখ্যাত ফারাও নামেরের অভিষেকের সময় প্রকাশিত হয়েছিল, সেই পত্রটি এখনো সংরক্ষিত আছে কায়রো মিউজিয়ামে। রসেস্টার স্টোন, যেখানে একই সাথে ৩ ধরনের লিপি দেখতে পাওয়া যায়: মিশরীয় হিয়েরোগ্লিফিক, ডেমোটিক স্ক্রিপ্ট আর গ্রিকদের আহ, প্রাচীন স্ক্রিপ্ট। এই ৩ স্ক্রিপ্টে স্টোনটার মধ্যে লেখা আছে। এর নামটা হচ্ছে স্টোন, রসেটার স্টোন, সরি। এই স্টোনটি অত্যন্ত দামি একটি বস্তু, যেটা সংগ্রহে রাখার জন্য পৃথিবীর বহু ধনী ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেটা আপাতত ইজিপশিয়ান গভর্নমেন্ট তাদের কায়রো মিউজিয়ামে রেখেছেন, সংরক্ষণ করছেন। এই রত্নটি পৃথিবীতে একটিই আছে, এর কোনো কপি নেই। এছাড়া আছে বহু বিখ্যাত ফারাওদের মামি, যেমন হাসেসপুট ফেরাও, থাটমস থ্রি ফেরাও এবং অ্যামেনথোহোটেপ টু, তার মামিও এখানে সংরক্ষিত আছে। মিউজিয়ামে মোট ৩৫০০টি ৩৫০০টি বহুদূরমূল্য ঐতিহাসিক নিদর্শন আছে। এর মধ্যেই একটি ছিল তুতেনখামেনের অতি প্রিয় স্বর্ণমণ্ডিত বোর্ড গেম, যেটি চুরি গেছে। কিন্তু সবগুলো সেকশনের নয়। তৃতীয় তলার ৬টা রুমের দায়িত্ব, যেদিন এই বোর্ড গেমটি চুরি যায়, সেদিন আমার উপর পড়েছিল। নিয়ম মতো নিরাপত্তার সেদিনের দায়িত্বে থাকা মিস্টার গোমস আর আমি, আমার ও তার কয়েকজন সহকারী নিয়ে প্রায় ১০-১২ জনের একটি দল মিউজিয়াম বন্ধের ঠিক পরে রাত্রি ১২টায়, ৩টে, ভোর ৫টায় আমাদের দায়িত্বে থাকা ঘরগুলি পুরোটা একবার করে ঘুরে দেখি।
এটা নিয়ম। এটা যারাই নাইট ডিউটিতে থাকে, কিউরেটর তার সাথে নিরাপত্তা আধিকারিক মানে সেদিনের নাইট ডিউটি যার উপর পড়েছে তিনি, তাদের দল, তাদের দায়িত্বে থাকা ঘরগুলো এইভাবেই মিউজিয়াম বন্ধের ঠিক পরে রাত্রি 12টায়, 3টে এবং ভোর 5টায়, মানে টোটাল 4 বার ঘুরে দেখে যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমরা কি করি, একটি কাগজে সাইন করি এবং সবার সাইন করা কাগজটি তখনই ফ্যাক্স করে দেওয়া হয় হেড অফিসে। এইবার যদি কিছু গন্ডগোল থাকে, মানে যদি কোনো ছবি বা মূর্তি বা আহ, বস্তু যদি খোয়া গিয়ে থাকে, সঙ্গে সঙ্গে সেই বিভাগে যে অ্যালার্ম বোতামটা রাখা আছে সেটাকে টিপে দেওয়া হয়। যেই মুহূর্তে অ্যালার্ম বোতামটা টেপা হয়, নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা বেজে ওঠে। শুধু সেই নিকটস্থ পুলিশ স্টেশনেই নয়, সেই কায়রো শহরের যে হেড অফিস সেখানে বেজে ওঠে। আহ, শুধু আবার পুলিশ হেড অফিসেই নয়, যেখানে এই বিষয়ক মন্ত্রী বসবাস করেন তার ঘরেও এই বেলটি বেজে ওঠে। এরপর পুলিশ কি করে, ট্রাফিক পুলিশকে সতর্ক করে যাতে তারা মিউজিয়ামের আশেপাশে যত রাস্তা আছে সবখানে কড়া নজরবন্দি জারি করে। শুধু তাই নয়, শহর থেকে বাইরে যাবার সমস্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। এর সাথে শুরু হয় হেলিকপ্টার আর ড্রোন দিয়ে টহলদারি। এয়ারপোর্টগুলিতেও এয়ারপোর্টগুলিতেও মানে বিমানবন্দরগুলিতেও খবর দেওয়া হয়। জল পুলিশকেও খবর দেওয়া হয়, কারণ একদম কাছেই হচ্ছে নাইল নদ। কিছুটা এগোলেই, মিউজিয়াম থেকে কিছুটা এগোলেই নাইল নদ পড়ে, মানে নীল নদী পড়ে। সরি, নদী বললে ভুল হবে, নীল নদ পড়ে। এর জন্য আমরা জল পুলিশকেও সতর্ক করি। আর পুলিশ বাদে, মন্ত্রী বাদে, ডাক বিভাগ এবং হাসপাতালগুলোকেও সতর্ক করা হয়। কারণ অনেক সময় ডাক বিভাগের সাহায্যে চুরি যাওয়া বস্তুগুলোকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় কি হয়, হাসপাতালের মধ্যে গিয়ে চোর লুকিয়ে থাকে রুগী হিসেবে। তা পুরো ব্যাপারটা খুব সংগঠিত এবং বহুদিন ধরে এই সুরক্ষা ব্যবস্থা চলে আসছে। যদিও এর মধ্যেও বেশ কিছু জিনিস খোয়া গেছে, আবার ফিরেও এসছে, কিন্তু তবু এই ব্যবস্থা নিয়ে বা ব্যবস্থা পরিবর্তন করার জন্য কোনো দাবি ওঠেনি কোনোদিন। কায়রো মিউজিয়ামে রাখা প্রতিটা জিনিসের মূল্য অপরিসীম। আর যদি ঐতিহাসিক মূল্য বলা হয়, তবে তো তার কোনো পরিমাপে তাকে মাপা যায় না। এগুলি যদি একবার নষ্ট হয় বা হারিয়ে যায় বা চুরি যায়, ঐতিহাসিকদের কাছে সেটা নিজের বাড়ি চুরি যাওয়ার থেকেও অনেক 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 বেশি ক্ষতিকর। আপ আপ আপনারা জানলে আশ্চর্য হবেন, এই মিউজিয়ামে এমন কিছু বোতলও আছে যার মধ্যে ফারাওরা যখন মারা যেতেন তাদের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে ওই একটা কোনো তরলে চুবিয়ে রাখা হতো এবং তার সাথে মামিফিকেশন শুরু হতো, মানে মামি তৈরি করা শুরু হতো। সেই ক্যানোপিক জার বা কৌটোগুলো বা বোতলগুলো এখনো সংরক্ষিত আছে, কিন্তু কি তরলে যে চুবিয়ে রাখা হতো তার মিস্ট্রি, তার রহস্য এখনো বার করা যায়নি। কি কেমিক্যাল দিয়ে সেই তরল পদার্থটি তৈরি হয়েছে সেটা আজও কিন্তু একটা রহস্য। তবে সাম্প্রতিককালে ইউটিউবারদের কল্যাণে পর্যটকদের সংখ্যা তুমুল বৃদ্ধি পেয়েছে। মিউজিয়ামটি
মিউজিয়ামটি যখন খোলা থাকে তখন মানে সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা অবধি আ তুমুল ভিড় হয়। যেটিকে জনবিস্ফোরণ বললেও কম বলা হয়। বিশেষ করে সকালবেলার যে হাফটা, সকালবেলাটা আপনি ভিড়ের চোটে মিউজিয়ামের ভেতরেই ঢুকতে পারবেন না। মিউজিয়ামের টিকিট ক্রেডিট কার্ডে কাটা যায়। কিন্তু সেই টিকিট থাকলেও আপনি সকালবেলা মিউজিয়ামটার মধ্যে প্রবেশ করতে পারবেন না। ওই মিউজিয়ামে প্রবেশ করতেই আপনার ০.৫ ঘন্টা লেগে যাবে। এই জনবিস্ফোরণের জন্য সকালের দিকটা নিরাপত্তার বাঁধনটা একটু আলগাই থাকে। এত মানুষকে নিরাপত্তাতে মুড়ে ফেলা চাট্টিখানি কথা নয়। জানি না তখন যদি ওই অদ্ভুত দর্শন চোরটা মিউজিয়ামে ঢুকে পড়ে আর বেরোনোর সময় যখন বেরোনোর সময় বলতে মিউজিয়াম যখন বন্ধ হচ্ছে, তখন হয়তো মিউজিয়ামের মধ্যেই কোনো বাথরুমে সে লুকিয়েছিল। কারণ বাথরুম ছাড়া আর প্রতিটি জায়গা সিসিটিভির ক্যামেরা দিয়ে ঘিরে রাখা। সিসিটিভির নজর সব জায়গায় বর্তমান। কিন্তু বাথরুমে তো আর সিসিটিভি দেওয়া যায় না। তাই বাথরুমটায় কোনো সিসিটিভি নেই। কিন্তু বাথরুমের বাইরে যে করিডোরটি আছে, সেই করিডোরেও কিন্তু সিসিটিভি বসানো আছে। তাহলে একমাত্র বাথরুমেই সেই লোকটি লুকিয়ে থাকতে পারে। অথচ আশ্চর্যের ব্যাপার হলো করিডোরের রেকর্ডিং, সিসিটিভি রেকর্ডিং গত রাতের এবং সকালবেলারও খুঁটিয়ে, খুঁটিয়ে দেখার পরেও এমন কোনো অদ্ভুত দর্শন লোকের বা জন্তুর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে চুরিটা যে করলো সে মিউজিয়ামে ঢুকলো কিভাবে? মিউজিয়ামে যদি ঢুকেই থাকে, ঢোকাটা বড় কথা নয়। সে টিকিট কেটে ঢুকে যেতে পারে। ঢুকেই যদি থাকে তাহলে সে এতক্ষণ ধরে সংগোপন করলো কি করে? আর আরেকটি কথা হলো সংগোপনও যদি করে থাকে, সে মিউজিয়াম থেকে বেরোলো কি করে? পুরো বোর্ড গেমটা সহ সে সবার চোখের সামনে দিয়ে মিউজিয়াম দিয়ে বেরিয়ে গেল। আর যদি বেরিয়েও গিয়ে থাকে তাহলে সে বেরিয়ে গেল কোথায়? কারণ ৩টের সময়ও যখন আমরা প্রতিটা ঘরে ঘুরতে যাই, তখনও বোর্ড গেমটা যেখানে থাকার সেখানেই ছিল। ৫টার সময় আমরা যখন ঘুরতে যাই তখন ডিটেক্টেড হয় বা তখন আমাদের নজরে আসে যে বোর্ড গেমটি আর তার নিজের জায়গায় নেই। এবং আমি তখন কেন বলবো? আমি ভুলই বললাম। তার আগেই তো অ্যালার্ম বেজে ওঠে। কারণ যেভাবে বোর্ড গেমটি চুরি গেছে, এটা তো চুরি নয়, এটা গুন্ডামি। সেই অদ্ভুত দর্শন শিম্পাঞ্জির মতো দেখতে লোকটা কোথার থেকে একটা লাফিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে অনায়াসে ওই কাঁচের বাক্সটি খুলে বোর্ড গেমটি নিয়ে পালিয়ে যায়। আর যেই মুহূর্তে কাঁচের বাক্সটি তোলে, অ্যালার্ম বেজে ওঠে। আমরা তো তখনই ছুটে আসি। তাই ৫টা অব্দি আর আমাদের অপেক্ষা করতে হয়নি। তার আগেই আমরা ধরতে পারি যে এটি খোয়া গেছে। কিভাবে খোয়া গেছে তাও ধরতে পারি। কিন্তু সেই চোরটাকে আর ধরতে পারি না। সেই চোরটা এলো কোথার থেকে এবং গেল কোথায়? আজও আমরা বার করতে পারিনি। এই বলে রাজুর মামা তার তার বক্তব্য বা তার পুরো সেই চুরির দিনের যে কাহিনী সেটি উনি সম্পূর্ণ করেন। এতক্ষণ ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজু আর তার ২ বন্ধু সাথে রাজুর মামার কথোপকথন হচ্ছিল এই চুরির ব্যাপারে। কারণ এই ৩ বন্ধুই চায় এই চুরির একটা সমাধান করতে।
রাজুর মামাও জানে যে এই যে ৩ বন্ধু এরা অবিচ্ছেদ্য বন্ধু। এরা ইতিহাস পাগল। হ্যাঁ, পারলে এরাই পারবে তাকে তার এতদিনের যে সুনাম, তার এতদিনের কিউরেটর হিসেবে যে সুনাম, সেটাকে পুনরুদ্ধার করতে। কারণ সেদিনের এক ঘর, যে ঘরটি তারই দায়িত্বে ছিল, সেরকমই একটি ঘর থেকে ওই বোর্ড গেমটি চুরি যায়। তাই স্বাভাবিকভাবেই কায়রো মিউজিয়ামের অথরিটিও তার প্রতিও সন্দেহের দিকে তাকাচ্ছে বা সন্দেহজনকভাবে তার সাথে কথা বলছে। এবং পুলিশও সেদিন এসে তাকে বলে গেছে যে সে যেন কোনোভাবেই ইজিপ্ট ছেড়ে না যায়, এবং তার পাসপোর্টটিও নিয়ে চলে গেছে। বর্তমানে তার পাসপোর্টটি জমা আছে ইজিপশিয়ান পুলিশের কাছে। পঙ্কজ ও রাজু, তোমরা যদি পারো দেখো এর কিছু সুরাহা করতে পারো কিনা। তোমরা যদি কায়রো আসতে চাও তার পুরো ব্যবস্থা আমি করে দেবো, পুরো ফান্ডিং আমি দেব। কিন্তু তার আগে তোমরা ভাবো যে তোমরা এটার কোনো সুরাহা করতে পারবে কিনা। ঠিক আছে মামা, আমরা একটু আমাদের মধ্যে কথা বলে আপনাকে কালকে পরশুর মধ্যে জানাচ্ছি। হয়তো এখনই আমরা কায়রোতে যাব না, কিন্তু হ্যাঁ, দরকার পড়লে নিশ্চয়ই কায়রোতে যাব। এখন তাহলে আসি আমরা। মামা, তুমি ভেঙে পড়ো না, তুমি শক্ত থাকো, আমরা আছি তোমার পাশে। এই বলে রাজু ভিডিও কলটি কাট করে দেয়। এইভাবে আমিও সমাপ্ত করলাম তুতেন খামেনের দ্বিতীয় রত্ন গল্পটির তৃতীয় পর্ব। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পরের পরের সপ্তাহে না, আবার 15 দিন বাদে তুতেন খামেনের চতুর্থ পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিনের জন্য আমাকে বিদায় দেবেন। নমস্কার এবং ভালো থাকুন।